একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আধুনিক বাংলা সাহিত্যের ধারার প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম বাংলা সাময়িকপত্রের উদ্ভব ও বিকাশ নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলা গদ্য প্রবন্ধের ধারা এখান থেকে। এখানে এই চ্যাপ্টারে যে বড় প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো আগে বলে দিচ্ছি, তারপরে আমি কিছু অবজেক্টিভও বলে দেবো। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো বাংলা গদ্যের বিকাশের ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান অথবা ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় উইলিয়াম কেরির উদ্যোগে। বাংলা গদ্যের চর্চা ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই ফোর্ট উইলিয়াম কলেজে। তরুণ ইংরেজ রাজকর্মচারীদের দেশীয় ভাষার শিক্ষাদানের উদ্দেশ্যে এই কলেজ স্থাপন করা হয়েছিল। শিক্ষাদানের উপযুক্ত পাঠ্যপুস্তক রচনার জন্য তিনি নিজে যেমন উদ্যোগী হন, তেমনি আরও কয়েকজন পণ্ডিতকে তিনি সেই কাজে উৎসাহিত করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, গোলকনাথ শর্মা, রাজীবলোচন মুখোপাধ্যায়, চণ্ডীচরণ মুন্সী, হরপ্রসাদ রায়, কাশীনাথ তর্কপঞ্চানন। উইলিয়াম কেরি সংস্কৃত ও বাংলার শিক্ষক নিযুক্ত হন। তার গদ্য রচনা প্রচেষ্টার পরিচয় বাইবেলের বাংলা অনুবাদে, ইতিহাসমালায়, কথোপকথনে বিধৃত হয়েছে। কথ্য ভাষায় গদ্য রচনা করে পরবর্তী গদ্যকারদের পথপ্রদর্শক হয়ে উঠেছেন তিনি। কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারতের কিছু অংশ, বিষ্ণু শর্মার হিতোপদেশ, বাল্মীকি রামায়ণের মতো গ্রন্থ প্রকাশ করেন। তার নেতৃত্বে সংস্কৃত, মারাঠি, পাঞ্জাবি, কন্নড় প্রভৃতি ভাষায় অভিধান গ্রন্থ, ব্যাকরণ রচিত হতে থাকে। আর ভাষায় অসাধারণ অভিজ্ঞ ও বাংলা ভাষার প্রতি ভালোবাসার জন্য কেরি চিরদিন শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত থাকবেন। কেরির সহযোগী পণ্ডিত রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র প্রথম মুদ্রিত বাংলা গদ্যগ্রন্থ। আরবি ফার্সি শব্দ মেশানো এই গ্রন্থের সাধু গদ্যরীতি যথেষ্ট স্বচ্ছন্দ, আর লিপিমালায় আরবি ফার্সির বাহুল্য ত্যাগ করে গদ্যের বাক্য গঠন রীতি রামরাম আরও সহজ করে তুলেছিলেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 32 সিংহাসনের গদ্যে কিছু আড়ষ্টতা থাকলেও রাজাবলী, প্রবোধচন্দ্রিকায় ক্লাসিক গদ্য নির্মাণ রীতি দেখা যায়। হিতোপদেশ, বেদান্ত চন্দ্রিকা মৃত্যুঞ্জয়ের আরও দুটি উল্লেখযোগ্য রচনা। সরল পরিচ্ছন্ন বাংলা ও আলংকারিক বাংলা ভাষার সমন্বয় দেখা যায় তার লেখায়। এরা ছাড়াও ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গোলকনাথ শর্মা, তার হিতোপদেশ, তারিণীচরণ মিত্রের লেখা কি ঈশপের গল্প, রাজীবলোচন মুখোপাধ্যায়ের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং, চণ্ডীচরণ মুন্সীর তোতা ইতিহাস, হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা, আর কাশীনাথ তর্কপঞ্চাননের পদার্থ কৌমুদী ও আত্মতত্ত্ব কৌমুদী। বাংলা গদ্যের বিকাশ ও বিবর্তনে ফোর্ট উইলিয়াম কলেজের অবদানকে তাই কোনো মতেই অস্বীকার করা যায় না। পরিশেষে বলা যায় যে কেরি সাহেবের সহকারীরা কেউ সংস্কৃতি রীতি, কেউ ফার্সি রীতি, কেউ ইংরেজি ধরনের অন্যায় অনুসরণ করেছিলেন, কেউ বা মুখের অমসৃণ কথাকে সাহিত্যে ব্যবহার করেছেন। বাংলা গদ্যের যথার্থ রীতি কী হবে তাই নিয়ে কেরি ও তার সহকর্মীরা নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন, কিন্তু কেউ আদর্শ গদ্যরীতি নির্ধারণ করতে পারেননি। তবুও বলা যায় যে বাংলা গদ্যের সূচনা পর্বে গদ্যের এই বিকাশ ও বিবর্তনে ফোর্ট উইলিয়াম কলেজের অবদানকে অস্বীকার করা যায় না। এবার যে বড় প্রশ্নটা করতে হবে সেটা বলছি যে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন আসে, বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর প্রায় অর্ধ শতাধিক গদ্যগ্রন্থের রচয়িতা। তার অধিকাংশ রচনা অনুবাদমূলক, সংস্কৃত, ইংরেজি ও হিন্দি থেকে অনুবাদ।
তার বেতাল পঞ্চবিংশতি, হিন্দি বেতাল 25 গ্রন্থের অনুবাদ, শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের অনুবাদ, সীতার বনবাস ভবভূতির উত্তর রামচরিতের এবং বাল্মীকি রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স অবলম্বনে ভ্রান্তিবিলাস আর ঈশপের ফেবেলস হয়েছে কথামালা। বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থগুলি বাসুদেব চরিত ও প্রভাবতী সম্ভাষণ। বাসুদেব চরিত ফোর্ট উইলিয়াম কলেজে ছাত্রদের জন্য রচিত হয়েছিল, যদিও গ্রন্থটি মুদ্রিত হয়নি। বিদ্যাসাগর কতগুলি সমালোচনা, বিতর্ক এবং সমাজ সংস্কারমূলক গ্রন্থ রচনা করেন। সমালোচনামূলক গ্রন্থটি হল সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, রাধা বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব ও বহু বিবাহ রদ হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার, এই দুটি সমাজ সংস্কারমূলক গ্রন্থ। ব্যঙ্গাত্মক রচনার মধ্যে অতি অল্প হইল ব্রজবিলাস উল্লেখযোগ্য। তিনি কতগুলি পাঠ্যপুস্তক শ্রেণী রচনা লেখেন: বর্ণপরিচয়, ব্যাকরণ কৌমুদী, শব্দমঞ্জরি। বিদ্যাসাগরকে বাংলা গদ্যের শ্রেষ্ঠ শিল্পী বলা হয় এই কারণে যে তিনি জানতেন অনুবাদ ভিন্ন দ্রুত গদ্য ভাষা ও সাহিত্যের উন্নতি করা যায় না। তার সাহিত্য গ্রন্থগুলির অনুবাদ স্বাভাবিক, সরস ও মূলানুগ। তার স্বরচিত জীবনচরিত, বিদ্যাসাগর চরিত এবং প্রভাবতী সম্ভাষণ বিশুদ্ধ সাহিত্যকর্ম হিসাবে অতীব সুখপাঠ্য। তার আত্মজীবনীটি বাংলা জীবনী সাহিত্যের সম্পদ বিশেষ। বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ বাংলা গদ্য সাহিত্যের একটি বেদনাতুর শোককাব্য। বিদ্যাসাগরই প্রথম সামঞ্জস্যহীন, অসমতল, মসৃণ, রুক্ষ, বন্ধুর কর্কশ ভাষাকে লালিত্য ও নমনীয়তা প্রদান করেন। শকুন্তলা ও সীতার বনবাস গ্রন্থে তার কৃতিত্ব লক্ষণীয়। পাশ্চাত্য সাহিত্যের কৌতুকাবহ রোমান্স নাট্যের রস তিনি বাংলা গদ্যে পরিবেশন করতে চেয়েছেন। বাংলা গদ্যরীতির বিভিন্ন পর্যায়ে তার হাতে পরীক্ষিত হয়েছে। সাধু বাংলা গদ্যের সৌন্দর্য বিদ্যাসাগরের হাতেই বিকশিত হয়। রবীন্দ্রনাথ তার সম্পর্কে যথার্থই বলেছেন, বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি এবং কর্মকুশলতা দান করিয়াছেন। আরেকটা প্রশ্ন তোমাদের করতে হবে যে বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান। অনেক সময় রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একই সঙ্গে আসে, 5 নম্বরের প্রশ্ন, আবার কখনো বিদ্যাসাগরটা আলাদা আসে। প্রথম পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যকে ব্যবহার করলেন রাজা রামমোহন রায়। ইউরোপীয় নবজাগ্রত চেতনা ও জীবনবোধের কেন্দ্রীয় লক্ষ্য অর্থাৎ যুক্তিবাদের জয় ঘোষণা ও মানবিকতাবাদের চিন্তাকে যে ব্যক্তি আধুনিক জীবনের চিত্তদেশে তাৎপর্যপূর্ণভাবে ক্রিয়াশীল করেছিলেন তিনি হলেন রাজা রামমোহন রায়। তিনি প্রধানত সমাজ ও ধর্ম সংস্কারের উদ্দেশ্যে বাংলা পুস্তিকা রচনা করেছেন। প্রাচীন সংস্কৃত গ্রন্থ অনুবাদ করেছেন, বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তক সংবাদ, ভট্টাচার্যের সহিত বিচার, কবিতাকারের সাহিত্য বিচার, কবিতাকারের সহিত বিচার, পথ্যপ্রদান ইত্যাদি। এছাড়া তিনি গৌড়ীয় ব্যাকরণ রচনা করেছিলেন। রামমোহনের গদ্যে সরলতা, শিল্পরস, সাহিত্যিক গুণ অনুপস্থিত, কারণ তিনি যুক্তিতর্ক ও প্রবন্ধের ভাষা সৃষ্টি করেছিলেন। তবে বাংলা ভাষার ক্রমবিকাশ ও গঠনে তার অবদান শ্রদ্ধার সঙ্গে কিন্তু স্মরণীয়। এইবার যে বড় প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হলো বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান। বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে বাংলা প্রবন্ধ সাহিত্যে আত্মপ্রকাশ ঘটেছিল প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের। উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র যেমন বিষয়ের বৈচিত্র্যকে পাঠকের সামনে তুলে ধরেছেন, প্রবন্ধ সাহিত্যেও তার ব্যতিক্রম ঘটেনি। সাহিত্য, ইতিহাস, দর্শন, সমাজনীতি, ধর্মকথা, শিল্পতত্ত্ব, শাস্ত্রগ্রন্থ প্রভৃতি বিষয়ে অজস্র প্রবন্ধ কিন্তু তিনি রচনা করেছেন। তার অনন্য সাধারণ বুদ্ধিদীপ্ত প্রবন্ধগুলিকে কয়েকটি স্বতন্ত্র শ্রেণী ও পর্যায়ে বিন্যস্ত করা যায়, যেমন জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত বিষয়ক প্রবন্ধ, সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ, ধর্ম ও দর্শন সংক্রান্ত রচনা এবং ব্যঙ্গাত্মক ও কৌতুকাশ্রয়ী রচনা।
জ্ঞান বিষয়ক প্রবন্ধগুলি হলো যেমন সাম্য আর বিজ্ঞান রহস্য, এইগুলো বিবিধ প্রবন্ধ, এইগুলো বঙ্গদেশের কৃষকদের দুরবস্থা, অর্থনৈতিক বৈষম্য ও অন্যান্য নানা সামাজিক সমস্যার আলোচনা আছে আর কি এই শ্রেণীর প্রবন্ধে। সমাজ ও অর্থনীতি সম্পর্কে তার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে এইসব প্রবন্ধে। সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধের মধ্যে পড়ছে উত্তরচরিত, গীতিকাব্য, বিদ্যাপতি ও জয়দেব, শকুন্তলা, মিরান্দা ও দেশদিমনা প্রভৃতি। এগুলো হচ্ছে সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ। এখানে বঙ্কিমচন্দ্রের নন্দনতত্ত্ব সম্পর্কিত মৌলিক ভাবনার প্রতিফলন লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে ধর্ম ও দর্শন বিষয়ক প্রবন্ধ, যার মধ্যে পড়ছে ধর্মতত্ত্ব, কৃষ্ণচরিত্র। কৃষ্ণচরিত্র তার সৃষ্ট একখানি স্মরণীয় গ্রন্থ। ভক্তি ও আধ্যাত্ম চেতনার সাহায্যে কৃষ্ণকে অনুধ্যান করতে অভ্যস্ত ছিল ভারতীয় মন, কিন্তু বঙ্কিম যুক্তির দ্বারা নিজেকে নিয়ন্ত্রিত করে অনৈসর্গিক ও অলৌকিকতাকে সম্পূর্ণ বর্জন করে বৃহৎ মানবতার আদর্শের পরিপ্রেক্ষিতে কৃষ্ণকে উপস্থাপিত করেছেন। কৃষ্ণ হল দেশ ও জাতির সংকটময় অবস্থায় জাতির এক আদর্শময় নেতা। আর ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক প্রবন্ধ, এর মধ্যে পড়ছে লোকরহস্য, কমলাকান্ত দত্তর, মুচিরাম গুড়ের জীবনচরিত। লোকরহস্য প্রবন্ধে হালকা চালে আখ্যানের ঢঙে গুরুতর আলোচনা আছে। সমাজ, শিক্ষা দীক্ষা, চরিত্রনীতির অসঙ্গতি কৌতুক রসের মধ্য দিয়ে চমৎকার ফোটানো হয়েছে। কমলাকান্তের দত্ত বঙ্কিমের সর্বশ্রেষ্ঠ রচনা। কমলাকান্ত যেন বঙ্কিমের প্রচ্ছন্ন সত্তা। কমলাকান্তের ছদ্মবেশের আড়ালে বঙ্কিমচন্দ্র তার মনের কথা খোলাখুলি বলেছেন। জাতির কল্যাণের জন্য বঙ্কিম কমলাকান্তের ছদ্মবেশ গ্রহণ করেছিলেন। বিজ্ঞান রহস্যে ধরা পড়েছে প্রকৃতি বিজ্ঞান সম্পর্কিত বঙ্কিমচন্দ্রের নানা ভাবনা। আর আঙ্গিকের পরিপ্রেক্ষিতে বিষয়বস্তুর অভিনবত্ব, বাকচাতুর্য এবং হাস্যরস পরিবেশিত হয়েছে কমলাকান্তের দপ্তরে। এই রচনাটির মধ্যে বঙ্কিমের দার্শনিক, সমাজশিক্ষক, রাজনীতিজ্ঞ, স্বদেশপ্রেমিক এতগুলো ব্যক্তিত্বের অদ্ভুত সমন্বয় লক্ষ্য করা যায়। সমগ্র রচনাতে প্রকাশ পেয়েছে হিউমার। বঙ্কিমের প্রবন্ধে তার স্বদেশপ্রীতি, সাজাত্যাভিমান, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, বাঙালি জাতীয়তাবাদের প্রকাশ ঘটেছে। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ সাহিত্যে ধরা পড়েছে 19 শতকের নবজাগৃতির ভাবপ্রবাহ। আর বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের রচনাতেই প্রথমত একটা শিল্পগত চরিত্র অর্জন করে। আচ্ছা, এরপর যেটা বড় প্রশ্ন বলবো সেটা হচ্ছে বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব। ছোট গল্প, উপন্যাস, কবিতা রচনার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন অজস্র প্রবন্ধ রচনা করেছেন। তার রচিত প্রবন্ধগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন ভাষা ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ। প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য, লোক সাহিত্য, সাহিত্যের পথে, সাহিত্যের স্বরূপ, বাংলা ভাষা পরিচয়, বাংলা শব্দতত্ত্ব, ছন্দ, এগুলিকে রবীন্দ্রনাথের ভাষা ও সাহিত্য ভাবনার পরিচয় পাওয়া যায়। দ্বিতীয়ত, রাজনীতি ও সমাজবিজ্ঞান, ইতিহাস ও শিক্ষা বিষয়ক প্রবন্ধ। স্বদেশ ও সমকালীন সমাজ সম্পর্কিত তার ভাবনা চিন্তার প্রতিফলন, আত্মশক্তি, ভারতবর্ষ, রাজা প্রজা, স্বদেশ, কালান্তর, সভ্যতার সংকট প্রভৃতি। শিক্ষা নামক গ্রন্থে তার শিক্ষা সংক্রান্ত প্রবন্ধগুলি সংকলিত হয়েছে। ধর্ম, দর্শন ও আধ্যাত্ম বিষয়ক প্রবন্ধ। ধর্ম, শান্তিনিকেতন, মানুষের ধর্ম প্রভৃতি গ্রন্থে তার আধ্যাত্ম দর্শনের কথা রয়েছে। ব্যক্তিগত রচনা, এর মধ্যে রয়েছে ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, ডায়েরি, রম্য রচনা, ব্যক্তিগত প্রবন্ধ, চিঠিপত্র ইত্যাদি। ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রী ডায়েরি, জাপান যাত্রী জীবন স্মৃতি, ছেলেবেলা, রাশিয়ার চিঠি, পথের সঞ্চয়, ছিন্নপত্র, পঞ্চভূত, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি।
সাধনা, বঙ্গদর্শন, হিতবাদী, সবুজপত্র পত্রিকায় তার বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এইগুলো গেল এখান থেকে, যেগুলো তোমাদের বড় 5 নম্বরে প্রশ্ন করতে হবে। আর এখানে যেগুলো উল্লেখযোগ্য অবজেক্টিভের জন্য তোমাদের জেনে রাখা দরকার, সেগুলো একটু বলে দিচ্ছি। যেমন এখানে সমস্ত প্রাবন্ধিকদের কথা বলা আছে, যেমন ফোর্ট উইলিয়াম কলেজের, ওটা তো বললাম। তারপরে দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্য রচনায় আত্মনিয়োগ করেছিলেন। হ্যাঁ, তার ব্রাহ্মধর্ম, আত্মতত্ত্ববিদ্যা, ব্রাহ্মধর্মের মত ও বিশ্বাস, খ্রিস্ট ধর্মের ব্যাখ্যা, আত্মজীবনী ইত্যাদি আছে। তারপর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের কথা আছে, সমাচার চন্দ্রিকার প্রতিষ্ঠাতা, নববাবু বিলাস, নববেবী বিলাস, এগুলো উল্লেখযোগ্য। এগুলো অবজেক্টিভের জন্য তোমাদের এই নামগুলো জেনে রাখতে হবে। আচ্ছা, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা বড় প্রশ্নের জন্য করতে হবে। এবার অক্ষয় কুমার দত্ত 19 শতকের মননশীল প্রাবন্ধিকদের মধ্যে অগ্রগণ্য, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। এই মানুষটার শ্রেষ্ঠ কীর্তি। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, তার অন্যান্য গ্রন্থের, এটা তার উল্লেখযোগ্য গ্রন্থ। এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য তোমাদের মনে রাখতে হবে। তারপরেই আছে সমস্ত প্রাবন্ধিকদের নাম আছে, যেমন দেখো রাজেন্দ্রলাল মিত্র বিবিধার্থ সংগ্রহের সম্পাদক হিসাবে স্মরণীয় হয়ে আছেন। তার প্রাকৃত ভূগোল, শিবাজী চরিত্র। আর তারাশঙ্কর তর্করত্ন ভারতবর্ষীয় স্ত্রীগণের বিদ্যাশিক্ষা, পর্শাবলী, কাদম্বরী প্রভৃতি গ্রন্থের প্রণেতা। বিদ্যাসাগরের গদ্যরীতি অনুসরণকারীদের মধ্যে তিনি অগ্রগণ্য ছিলেন, তারাশঙ্কর তর্করত্ন। তারপরে আছে দেখো রাজনারায়ণ বসু, এর মধ্যে বিবিধ প্রবন্ধ, আশ্চর্য স্বপ্ন, স্বদেশীয় ভাষা অনুশীলন ইত্যাদি। 19বিংশ শতকের মধ্যভাগের অন্যতম শ্রেষ্ঠ গদ্য লেখক ভূদেব মুখোপাধ্যায়। তোমরা যখন এই ভিডিওটা দেখবে, বইটা যদি সামনে থাকে, এর তলায় দাগ দিয়ে দেবে। এগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, তাই বলে দিচ্ছি। ভূদেব মুখোপাধ্যায়ের পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ, এগুলো। এরপরে যেটা উল্লেখযোগ্য, প্যারীচাঁদ মিত্র বাংলা গদ্য সাহিত্যে প্রথম সার্থকভাবে চলতি ভাষা ব্যবহারের কৃতিত্বের অধিকারী। এটা কিন্তু খুব আসে অবজেক্টিভে। প্যারীচাঁদ মিত্রের আলালের গড়ের দুলাল বিখ্যাত রচনা। আর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। এই গ্রন্থটিতে 19 শতকের এক ধনী পরিবারের আদুরে সন্তানের অনাচার, লাম্পট্য, দুর্নীতি, মদ্যপানের প্রতি প্রবল আসক্তি ইত্যাদি তুলে ধরা হয়েছে। 1858 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের মানুষের জীবনচিত্র, তাদের মুখের ভাষা এই গ্রন্থে ধরা পড়েছে। এরপরে কালীপ্রসন্ন সিংহ বিখ্যাত হুতুম প্যাঁচার নকশার জন্য, 1862 খ্রিস্টাব্দে। ইনি ছিলেন বিদ্যোৎসাহিনী সবার, বিদ্যোৎসাহিনী পত্রিকার এবং সর্বতত্ত্ব প্রকাশিকা পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক। তৎকালীন কলকাতার সাধারণ মানুষের মুখের ভাষা অবিকল ব্যবহৃত হয়েছে। এখানে ব্যঙ্গ বিদ্রুপের মধ্য দিয়ে তীব্র শ্লেষাত্মক ভাষায় রচিত কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরতলির কলুষ কালিমালিপ্ত ভ্রষ্টাচারময় উশৃঙ্খল ও উন্মার্গগামী জীবনযাত্রার পরিচয় এই গ্রন্থে পাওয়া যায়। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওটা তো 5 নম্বরের জন্য বলে দিলাম, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ করতে হবে। আর বঙ্কিম সমকালীন যে প্রাবন্ধিকদের নাম আছে দেখো বইয়ে, অক্ষয়চন্দ্র সরকার, তারপরে রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, কালীপ্রসন্ন ঘোষ, হরপ্রসাদ শাস্ত্রী, সঞ্জীবচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কেশবচন্দ্র সেন ইত্যাদি। এই নামগুলো একটু জেনে রাখবে। তারপরে শিবনাথ শাস্ত্রী মূলত রামতনু লাহিড়ী তৎকালীন বঙ্গ সমাজ এবং আত্মচরিত গ্রন্থ দুটির জন্য বাংলা প্রবন্ধ সাহিত্যে চিরকালীন স্থান করে নিয়েছে। এরপর ছাড়া এরপরে আছে স্বামী বিবেকানন্দ, তার প্রাচ্য, পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজক, ভাববার কথা ইত্যাদি। তার রচনায় তৎকালীন ভারতবর্ষের অবস্থা যেমন বর্ণিত হয়েছে, প্রাচ্য পাশ্চাত্য দর্শন, বেদ, উপনিষদ, পুরাণ শাস্ত্রের প্রসঙ্গ অনিবার্যভাবে এসেছে। তারপরে তো রবীন্দ্রনাথ ঠাকুর, ওটা বড় 5 নম্বরের প্রশ্নে করতে হবে, বলে দিয়েছি। আর এরপরে সবুজপত্র পত্রিকার প্রতিষ্ঠাতা, ও রবীন্দ্রনাথের পরে আরও কতগুলো নাম আছে দেখো,
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রবীন্দ্র সমকালীন প্রাবন্ধিকদের মধ্যে উল্লেখযোগ্য। প্রমথ চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ বসু, দীনেশচন্দ্র সেন, বলেন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, রাজশেখর বসু, যার ছদ্মনাম ছিল পরশুরাম, অতুল চন্দ্রগুপ্ত প্রমুখ নাম স্মরণীয়। এরা হচ্ছে রবীন্দ্র সমকালীন প্রাবন্ধিক। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী লেখক। বহু বিজ্ঞান নির্ভর প্রবন্ধ রচনার পাশাপাশি প্রকৃতি, পুণ্ডরিক কুলকীর্তি, পঞ্জিকা, জিজ্ঞাসা, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, পদার্থবিদ্যা ইত্যাদি সব রচনা করেছেন। আর সবুজ পত্র পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রমথ চৌধুরী। প্রবন্ধ এবং গদ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে তেল নুন লকড়ি, বীরবলের হালখাতা, নানা কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানা চর্চা ইত্যাদি। তার রচনায় চলিত গদ্যের প্রতিষ্ঠার পাশাপাশি দেশি ও বিদেশি শব্দের বৈদগ্ধ্যপূর্ণ মিশ্রণ লক্ষ্য করা যায়। তার মনে রাখবে তার ছদ্মনাম ছিল বীরবল, এটা কিন্তু অবজেক্টিভে আসে। এরপরে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত গদ্যগ্রন্থের মধ্যে শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, জোড়াসাঁকোর ধারে এগুলো। অবনীন্দ্রনাথের রচনায় সংস্কৃত সাহিত্যের প্রতি অনুরাগ লক্ষ্য করা যায়। রূপকথা ও প্রাচীন লোককাহিনীকে ছোটদের উপযোগী ভাষায় ও কল্পনার রূপ দেওয়ার আশ্চর্য ক্ষমতার অধিকারী ছিলেন অবনীন্দ্রনাথ। তারপরে বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু, মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ইতিহাসে অন্যতম। শিল্প ও বিজ্ঞান, শিক্ষা ও বিজ্ঞান, দেশ বিদেশে বেতার চর্চা, বিজ্ঞানের সংকট, এগুলো জাস্ট একটু নামগুলো সব মনে রাখবে, অবজেক্টিভ প্রশ্নের জন্য কিন্তু দরকার পড়ে অনেক সময়। দীনেশচন্দ্র সেন বাংলা লিপির উদ্ভব থেকে বাংলা ভাষা সাহিত্যের বিস্তৃত অংশের পরিচয় দিয়েছেন বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে। তারপরে বলেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ ঠাকুর চিত্র, কাব্য, প্রবন্ধ গ্রন্থে আপন প্রতিভার মৌলিকতার স্পর্শ রেখে গেছেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্ত্রী শিক্ষার উন্নতি ও প্রসারে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। সওগাত, নবনূর, ধূমকেতু, সাধনা প্রভৃতি পত্রিকায় নারী মুক্তি, নারী জাগরণ বিষয়ে বহু প্রবন্ধ রচনা করেছেন। সমস্ত প্রাবন্ধিকদের নাম এখানে দেওয়া আছে এবং তাদের রচনা। রাজশেখর বসু হাস্যরসের গল্প রচনার ক্ষেত্রে তার কৃতিত্ব। তার হচ্ছে দেখো ভাষার মুদ্রাদোষ ও বিকার, বাংলা ভাষার গতি, ভাষার বিশুদ্ধি ইত্যাদি। রবীন্দ্র সমসাময়িককালে প্রাবন্ধিকদের মধ্যে অতুল চন্দ্রগুপ্ত, তার কাব্য জিজ্ঞাসা। ভারতীয় অলঙ্কার শাস্ত্রের মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেছেন। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল নদীপথে, ইতিহাসের মুক্তি, জমির মালিক, শিক্ষা, সভ্যতা। এরপরে আসছে রবীন্দ্রোত্তর প্রবন্ধ সাহিত্যের ধারায় যাদের নাম: মোহিতলাল মজুমদার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সুশোভন সরকার, দুর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরিমল গোস্বামী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, গোপাল হালদার, সৈয়দ মুস্তাবা আলী, অন্নদা শঙ্কর রায়, আবু শহীদ আয়ুব, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব, বিনয় ঘোষ, সুধীর রঞ্জন মুখোপাধ্যায়, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, অশোক মিত্র, শঙ্খ ঘোষ প্রত্যেকে প্রবন্ধ রচনা করেছেন। রবীন্দ্রোত্তর। মোহিতলাল মজুমদারের আধুনিক বাংলা সাহিত্য, বঙ্কিমবরণ, কবি শ্রী মধুসূদন, সাহিত্য বিচার, সাহিত্যকথা ইত্যাদি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার সাংস্কৃতিকী, ভারত সংস্কৃতি, ইতিহাস ও সংস্কৃতি গ্রন্থে ভারতবর্ষের সংস্কৃতির প্রতি অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা ব্যক্ত করেছেন। তারপরে আসছে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, সংবাদপত্রের সেকালের কথা ইত্যাদি। সুকুমার সেন, ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষায় লেখা তার প্রবন্ধ গ্রন্থরাজির মধ্যে রয়েছে ভাষার ইতিবৃত্ত। বাংলা ভাষাতত্ত্বের ইতিহাসে আরেক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সুকুমার সেন। এছাড়া অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকারদের মধ্যে উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত তিনি লিখেছেন।
তার প্রবন্ধগুলো দেখো, বাংলা সাহিত্যে বিদ্যাসাগর, সাহিত্য জিজ্ঞাসায় রবীন্দ্রনাথ, ঊনবিংশ শতাব্দীর বাঙালি ও বাংলা সাহিত্য প্রভৃতি। তারপর সুশোভন সরকারের নাম আছে, ওনার প্রবন্ধ ইতিহাসে ধারা, সমাজ ইতিহাস, ইতিহাস চর্চা পরপর আসছে। ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, অনুবাদ সাহিত্য, চিত্রকলা, সমাজনীতি। আচ্ছা, চিন্তায়সী, উপক্রমণিকা, কথা ও সুর প্রভৃতি গ্রন্থ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিরেখা, অভিযাত্রিক, তৃণাঙ্কুর, উর্মিমুখর, উৎকর্ণ প্রভৃতি। তারপর আছে পরাশর শর্মা ছদ্মনামে লিখিত ব্যঙ্গমূলক রচনাবলীর চাইতে এই ধরনের রচনাগুলিতে বেশি স্বচ্ছন্দ। পরিমল গোস্বামী। তারপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্য প্রবন্ধগুলো সাহিত্যের সত্য, ভারতবর্ষ, চীনা, রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী, এইগুলো। তারপরে আছে বিখ্যাত কবি, আধুনিক বাংলা সাহিত্যে বিখ্যাত কবি অমিয় চক্রবর্তী, বহু প্রবন্ধ লিখেছেন। কাব্যে ধারণা শক্তি সবিশেষ উল্লেখযোগ্য। ফরওয়ার্ড, ওয়েলফেয়ার, স্বাধীনতা, এইগুলো পত্রপত্রিকার সঙ্গে যুক্ত। গোপাল হালদার, বাংলা সাহিত্য পরিক্রমা, ইংরেজি সাহিত্যের রূপরেখা, রুশ সাহিত্যের রূপরেখা, এগুলো প্রবন্ধ। তারপরে আছে সৈয়দ মুস্তাবা আলী, বহু ভাষাবিদ, সুপণ্ডিত, সুসাহিত্যিক। তিনি কি রচনা করেছেন? দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শাবনাম ইত্যাদি। অন্নদাশঙ্কর রায়, এটা জানো, তার পথে প্রবাসে বিখ্যাত। বাংলা রেনেসাঁ, শিক্ষার সংকট, সংস্কৃতির বিবর্তন, এইগুলো। এবার আবু সঈদ আয়ুব, ইনিও প্রবন্ধ লিখেছেন। রবীন্দ্রনাথ আধুনিকতা, পান্থজনের সখা, পথের শেষ কথা, এগুলো। তারপরে আসছে বুদ্ধদেব বসু, তিনি লিখেছেন উত্তর 30, কালের পুতুল, সাহিত্য চর্চা, রবীন্দ্রনাথ, কথা সাহিত্য ইত্যাদি। তারপরে বিষ্ণুদের প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, সাহিত্যের দেশ বিদেশ, সেকাল থেকে একাল ইত্যাদি। তারপরে দেখো আরও আছে বিনয় ঘোষ, তারপরে যিনি কালাপেঁচা ছদ্মনামে লিখতেন। তারপরে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, আধুনিক সময়ের প্রাবন্ধিক, সুধীর রঞ্জন মুখোপাধ্যায়, অশোক মিত্র, শঙ্খ ঘোষ প্রভৃতি। তাহলে এখানে সমস্ত প্রাবন্ধিকদের নাম দেওয়া আছে, তাদের রচনা। তাহলে বড় প্রশ্ন যেগুলো বললাম সেগুলো করবে। ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বাংলা গদ্য বিকাশে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, রামমোহন রায়ের অবদান, আর প্রাবন্ধিক হিসাবে বঙ্কিমচন্দ্রের অবদান, এবং রবীন্দ্রনাথের যে প্রবন্ধ সাহিত্য রচনা করেছেন সেইগুলো বড় প্রশ্ন পড়বে। আর ছোট প্রশ্ন এগুলো যাদের প্রাবন্ধিকদের নাম বলে দিলাম, তাদের একটু মনে রাখবে নামগুলো, রচনাগুলো অনেক সময় অবজেক্টিভে চলে আসে, সেজন্য দরকার পড়ে। তার মধ্যে এখানে তোমাদের আলালের ঘরে দুলাল, প্যারিচাঁদ মিত্রের, আর হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্নের সঙ্গে, এই দুটো কিন্তু ভীষণ মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এগুলো আসে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, নববাবু বিলাস, এটাও কিন্তু অবজেক্টিভে আসে। যেমন দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধে যদি নাম দেয়, ব্রাহ্মধর্ম, আত্মতত্ত্ববিদ্যা, এইগুলো। স্বামী বিবেকানন্দের প্রবন্ধের নাম, প্রাচ্য, পাশ্চাত্য, বর্তমান ভারত, এগুলো ইম্পর্টেন্ট, এইগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আশা করি আমার এই ভিডিওটা তোমরা বুঝতে পারলে, এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর আমার এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থাকো। আজকের এই ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি।